আরে ওটা আমার ছেলে মানিক না? মানিকই তো মনে হচ্ছে। এটা আমাদের স্যার দুর্গাপুর ইউনিয়নের ভিতরে সবচাইতে বড় ভাটা স্যার। বাবা তুই এখানে এতদিন করেছিলি বাবা? কি আপনি? আপনাকে তো আমি চিনি না। আরে বেটা, আপনাকে তো আমার স্যার চেনে না। হাত ছাড়েন, হাত ছাড়েন। বাবা তুই আমাকে চিনতে পারছিস না বাবা? তোর খোঁজ খবর নিস না, ফোনও দিস না। কত চেষ্টা করছি তোর খোঁজ খবর নিতে। ঝামেলা। মানিক আমি তোর বাপ। কি আপনি আমার বাবা? চাচা, আপনার মাথায় সমস্যা আছে। সামান্য ইট ভাটায় চাকরি করেন আর আমাকে জড়িয়ে ধরে বলতেছেন আপনি আমার বাবা। আমি তো আপনাকে চিনিই না। তোর বাপকে ভুলে গেলি এই সামান্য ইট ভাড়ে কাজ করে দেখে? চিনতে পারলি না? বললাম না আমি আপনাকে চিনি না, তারপরে বারবার আপনি আমাকে হেনস্থা করার চেষ্টা করতেছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমাকে হ্যারাসমেন্ট করে টাকা নেওয়ার চিন্তা ভাবনা না? টাকার কথা বললেই তো পারতে। ম্যানেজার টাকা দাও। এই নিন স্যার। এটা কি করলি বাপ? আমি কি টাকার জন্য তোর সাথে সব করছি? দেখুন চাচা, দাঁড়িয়ে থেকে আপনার সাথে কথা বলার মতন ধৈর্য আমার নেই। ম্যানেজার কি করো দেখো এটা। জি স্যার, আমি দেখছি। এই মিয়া, সরো সরো সরো। চাচা, এই ইটগুলো সুন্দর করে সাজিয়ে রাখেন। বাবা একটু ধরা বাবা, তোমার একটু কথা আছে বাবা। জি বলেন। তোমার সাথে যে ছেলেটা ছিল না, সেই ছেলেটা আমার ছেলে। আপনি তো সামান্য এই ইট ভাটার শ্রমিক, আর আমার বস তো একজন কোটিপতি। তাছাড়া আপনার কাছে কি প্রমাণ আছে যে আমাদের বস আপনার ছেলে? প্রমাণ অবশ্যই আছে। আমার ছেলে ছোটোবেলা খেলতে যেয়ে যেমন পড়ে গেছিলো, তার ব্লাইন্ড পাশে কাটা দাগ ছিল, সেই দাগটা এখনও আছে। তাই তো, ঠিকই তো। আমার বসের ঘাড়ে তো একটা কালো দাগ আছে। বাবারে, নিজের সন্তান বাপের পরিচয় দেয় না, এর সে পৃথিবীতে কষ্ট আর কি আছে? চাচা, আপনার সঙ্গে একটু পরে কথা বলতেছি। জি স্যার বলেন। ম্যানেজার সাহেব, আপনি একটু ইট ভাটার পিছনে আসেন তো। জি স্যার, আমি আসতেছি স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা মানিক। স্যার, লোকটা আবার আসছে। আপনি আবার আসছেন? বারবার এসে আমাকে এরকম ডিস্টার্ব করতেছেন কেন? আপনাকে বলছি না আমার বাবা অনেক আগে মারা গেছে। বাবা মানিক, তুই নিজের বাপকে চিনতে পারছি না বাবা? না, আমি চিনতে পারছি না। আমি যে তোমার ছেলে, আর কি প্রমাণ আছে? প্রমাণ আছে বাপ। তুই ছোটোবেলা খেলতে যেয়ে সিঁড়ির থেকে পড়ে যায় বাবা, কেটে গেছিলো বাবা, সেই দাগ আর এখনও আছে বাবা, এই দেখ। হে ম্যানেজার। জি স্যার। দায়িত্বে দেখতেছি কি, সে থেকে এই লোকটা আমাকে বিরক্ত করতেছে, দেখতে পাচ্ছ না? লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই মিয়া, আমার স্যারকে আপনি ডিস্টার্ব করতেছেন কেন? যান এখান থেকে, চলে যান। যান, চলে যান। স্যার, আপনার কথা শুনে আর ওই লোকের কথা শুনে কেন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। আপনাদের মানে দুজনের কথার কোনো মিল পাচ্ছি না স্যার। হে, তুমি এত বেশি কথা বোঝো কেন? ম্যানেজার ম্যানেজারের মতো থাকবা। সরি স্যার, আপনার মুখের ওপর কথা বলার জন্য আমি ক্ষমা চাইতেছি। স্যার, আমার বাবা মা 10 বছর আগে মারা গিয়েছে। তারা মরে যাওয়ার পর আমি একা হয়ে গেছি, এতিমখানায় বড় হয়েছি। আমার মাথার ওপর কোনো ছায়া নেই স্যার। এখন আমি বুঝতে পারি বাবা মায়ের গুরুত্ব সন্তানের জন্য কত বড়। ম্যানেজার, তুমি কি বুঝতে পারতেছো যে তুমি কি বলতেছো? এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। স্যার, সর্বশেষ একটা কথা বলতে চাই। আপন বাবা মায়ের ভালোবাসা একবারই আসে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যে বাবা খেয়ে না খেয়ে আপনাকে লালন পালন করেছে, আপনি কি আপনার বাবার ঋণ পরিশোধ করতে পারবেন? কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি, আল্লাহ তাআলা বলেন, তোমরা পিতামাতার প্রতি সর্বদা সৎ আচরণ করো এবং সুন্দর ব্যবহার করো। বাবা একটি বটবৃক্ষ, যিনি নিজের শরীরটাকে রোদে পুড়তে দেন, কিন্তু তার বিশাল ছায়ায় ঢেকে রাখেন একটি পুরো পরিবারকে। রোদ হোক কিংবা বৃষ্টি, মাথার উপর ছাতা তো অনেকেই হতে পারে, কিন্তু বটবৃক্ষের মতো শীতল, নিরাপদ আর প্রশান্তির ছায়া সেটা সবাই দিতে পারে না। মাথার ওপর থেকে সেই ছায়া এক মুহূর্তের জন্য সরে গেলেই টের পাওয়া যায়। এই কঠিন জীবনের বোঝা কেউ একজন নীরবে বয়ে আমাদের জন্য জীবনটাকে কতটা সহজ করে রেখেছিল।
যাকে আমরা এক শব্দে বলি বাবা।